এই যে তোমাদের দুজন ইলেকট্রিশিয়ান, অনিকেত সোলাঙ্কি আর সঞ্জয় পারমার, আমার এদের ডিটেলস চাই। হ্যাঁ স্যার, ওটা আমারই ঘর। অনিকেত আর সঞ্জয়কে ভাড়া দিয়েছিলাম, কিন্তু হঠাৎই ওরা চলে যায়, কিছু বলে যায়নি। এক্সট্রা চাবি আছে? আচ্ছা স্যার, প্রতিবেশীরা বলছিল ওরা ঘরটাকে খুলে রেখেই চলে গেছে, তারপর আমি তালা লাগিয়ে দিয়েছি। স্যার, অ্যাড্রেস, ফোন নাম্বার যা আমরা জানতাম সব তো বলে দিয়েছি। হ্যাঁ সাহেব, গত 1.5 বছর ধরে ওরা এখানে কাজ করছিল। এতটা জানি যে অনিকেত বিবাহিত, কিন্তু সঞ্জয়ের ব্যাপারে কিছু জানি না। এখন ওদের পরিবার কোথায় থাকে, ওদের গ্রাম কোথায় তা আমরা জানি না স্যার। ঠিকানা নেই এই কারণ খোঁজ করছো না। তা নয় স্যার। দুজনেরই খোঁজ চাই, আর তাও খুব তাড়াতাড়ি। একটা মার্ডার হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, আর তোমরা এমন একটা ভাব করছো যেন কোনো সম্পর্কই নেই। ফটো পেয়েছো ওদের? না না, স্যার। স্যার। কোনো ফটোও নেই, কোনো ফর্ম নেই, কোনো কাগজে নেই। এমনি তোমরা লোককে কাজে ঢুকিয়ে দাও, আর যখন কেউ কোনো কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় তখন চুপচাপ হয়ে যাও। এসব চলবে না। এসব চিন্তা ভাবনা ছাড়ো আর কাজে লেগে যাও তাড়াতাড়ি। স্যার, দোকানের মালিক তো একদম ঠান্ডা। ওরা সঞ্জয় আর অনিকেতের কোনো ছবি দিতে পারেনি। আমি মোবাইল কোম্পানিকে রিকোয়েস্ট করেছি ওদের ফর্ম থেকে ছবি বের করে আমাদের পাঠাতে। এদের ফোন রেকর্ডস কি বলে? স্যার, এদের ফোন রেকর্ডস থেকেও ফ্যামিলির ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। রাঠোর পরিবারের সাথেও এদের কোনো কানেকশন পায়নি, আর এই আচল সোনির সাথেও। একবার এদের দুজনের সঙ্গে যদি কানেকশন হয়ে যায় না, তাহলে এই কেসের মাথাটাকে আমরা সহজেই পেয়ে যাব। উসমান, হ্যাঁ, এরা সবাই আমাদের সাসপেক্ট লিস্টে আছে। এদের মধ্যে কেউ আছে যে খুনিদের সাথে ওই রাতে কথা বলেছে, আর এদের মধ্যে কেউ খুনিদের এই কাণ্ড ঘটানোর জন্য ভাড়া করেছে 100%। স্যার আপনি যখন 100% বলছেন তখন বুঝে নিন কাজটা 200% হয়ে যাবে। এমন ঢিল মারবো যে দুটো পাখি একসাথে মরবে। এই হত্যাকাণ্ডের জন্য ভাড়া করা খুনিরাই এই চক্রান্তের তালার আসল চাবি। খুব স্বাভাবিক বিষয় যে এই মুখোশধারী খুনিদের পুলিশ মুখোশ খুলে ফেললে পরে চক্রান্তকারীদের খুব বড় ধাক্কা লাগবে। পুলিশ এবার খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিস্তব্ধে নিজেদের চাল চালছিল, কিন্তু চক্রান্তকারীও অপরাধের গালিচায় প্রতিটা পা মেপে ফেলছিল। পুলিশ স্টেশন গিয়েছিলে? হ্যাঁ, ওই পুলিশ ডেকেছিল, কেননা আমরা ভাড়াটিয়ে না ওনার, তাই। কন্ট্রাক্ট তো আমার নামে আছে, আর ডাকলো তোমাকে? তুমি যাও আর আমি যাই, একই তো ব্যাপার। আর তাছাড়াও রুটিন মাফিক প্রশ্ন জিজ্ঞেস করছিল, কিছু বিশেষ না। ঠিক আছে। ভাড়া কাজল মানে ওর স্ত্রীকে দিতে হবে না? হ্যাঁ, এটাই করতে হবে। তাহলে কথা বলে নিয়েছো তুমি কাজল রাঠোরের সঙ্গে? না, এখন না, কথা বলবো আমি 1-2 দিনের মধ্যে। কথা বলবো আমি। অ্যাকচুয়ালি ও তো খুব খারাপভাবে জখম হয়েছে না। খুব খারাপভাবে জখম হয়েছে। আমি কথা বলে নেব ভাড়ার ব্যাপারে। আমি চুপ করে থাকতে পারছি না কাজলদি, আমাকে বলতেই হবে। কি আরতি? এই যা কিছু হলো, এসব কিছু হতো না যদি মা তোর জীবনে নাক না গলাতো। আমি এসব করেছি? অভিষেকের মৃত্যুর জন্য আমি দায়ী না, দিদি আর জিজুর সম্পর্কের মৃত্যুর জন্য দায়ী। আমি তোমাদের দুজনের ভালোই চেয়েছি। তুমি শুধু একটা মানুষেরই ভালো চেয়ে এসেছো মা, আর সেটা হলো তোমার নিজের। তোমাদের বাবা আমাদেরকে ছেড়ে দেওয়ার পর তোমাদের দুজনকে কিভাবে বড় করেছি সেটা আমিই জানি। প্লিজ থামো তোমরা দুজন, এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। যেটা হয়ে গেছে সেটা বদলানো যাবে না। কিন্তু 4 বছর আগে তুই নিজেকে বদলাতে পারতিস দিদি, পরিস্থিতিকে বদলাতে পারতিস। কিন্তু মা নিজের গেমটা খেলেছে, মা করেছে এবং করিয়েছে।
শুধু নিজের স্বার্থের জন্য। বাবা, দুটো শোরুম, বাড়ি, আহমেদাবাদের দুটো অফিসের কি করব? কি আর করব? আমি তো সমস্ত সম্পত্তি দুভাইয়ের নামে করে দিয়েছি। অভিষেক না থাকলে ওর বউ মেয়েটারই হয়ে যাবে। মানে ওর প্ল্যান সাকসেসফুল হলো? প্ল্যানটা ওর মায়ের ছিল, ছেলেটাকে মেরে ফেলবে আর সম্পত্তি ওদের হবে। অভিষেক আর কাজলের সম্পর্কের বুনিয়াদ নরম মাটি দিয়ে গাঁথা ছিল। এই সম্পর্কের দালানে বারবার ঢেউয়ে ধাক্কা লাগছিল, আর সেই ঢেউয়ের জোরও খুব বেশি ছিল। আর তার ফলে এই সম্পর্কের দালান ধসে গিয়েছিল, কিন্তু তাকে পড়ে যেতে দেওয়া হচ্ছিল না, আবার উঠে দাঁড়াতেও দেওয়া হচ্ছিল না। এই দালান ছলনা আর হঠকারিতার উপর দাঁড়িয়েছিল। 4 বছর ধরে ছলনা আর চালাকি করে টিকিয়ে রাখা হয়েছিল। আমি কাজলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা। ওই মেয়েটা তোমার উপযুক্ত নয় অভিষেক। তুমি কি করে জানলে? তুমি কি ওর পিছু নাও নাকি আমার পিছু নাও? তুমি তোমার পিছনে তখন থেকেই ঘুরছি যখন তুমি 7 মাস বয়সে চলতে শিখলে। তখন থেকেই তোমাকে আগলে রাখতাম যাতে হোঁচট না খাও, কোনো ভুল না করে ফেলো। 7 মাসের নয়, আমার বয়স এখন 27 বছর হয়ে গেছে বাবা। কিন্তু বাবা, যে মেয়ে এরকম একটা ফ্যামিলি থেকে আসে, ও কি তোকে সুখে রাখতে পারবে? ওর বাবা ওর মাকে ছেড়ে দিয়েছে, এতে কাজলের দোষ কোথায় মা? দোষটা শুধুমাত্র ওর মায়ের অভিষেক। ওর মাকে বিয়ে করছি না, আমি কাজলকে বিয়ে করছি। ওর মা আছে না, দুটো মেয়েকে সংসারই করতে দেবে না। তুমি সারা জগৎ সম্পর্কে এরকমই রায় দাও, তাই না? পৃথিবীতে বাস করলে পৃথিবীটা চিনতেও শিখতে হয়, খুব ভালো করে। তোমার মতো নয়, কোনো মেয়েকে দেখলাম ভালো লাগলো বিয়ে করে ফেললাম। তার পরিবার, তার বংশ সবকিছু দেখতে হয়। ওরা তোমার উপযুক্ত না। তার মানে তুমি কাজলের পিছু নিচ্ছ? তোমার আর এই সংসারের জন্য যা কিছু করা প্রয়োজন না, সেটা আমি করছি এবং করব। যখন এই মেয়েদের ব্যাপার নিয়ে ঘটনা ঘটে না, তাদের বিষয়ে জানতে খুব একটা সমস্যা হয় না। ওদের পরিবারে কিছু সমস্যা আগেও ছিল, এখনো আছে। একদিকে একজন বাবা অখুশি ছিল, আর অন্যদিকে ছেলেও টেনশনে ছিল, কারণ সে তার পরিবারকে কষ্ট দিতে চায়নি। কাজল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আমরা বাড়ির লোককে দুঃখ দিয়ে একটা সুখী সংসার কি করে গড়ব? আই এম সরি। কিন্তু আমি সরি বলবো না, না তোমাকে, আর নাই নিজেকে, আর নাই আমার গর্ভে পার্থে থাকা আমাদের সন্তানকে। মা তোকে দিয়ে কত কি করিয়েছে কাজলদি, কাঠপুতুলের মতো নাচিয়েছে। আর তুই মা যা করতে বলেছে তাই করেছিস। তুমি এটা আগে কেন বলনি আমায়? অভিষেকের বাবার অসম্মতি কাজলকে মনমরা করে দিয়েছিল, কিন্তু কাজলের থেকেও বেশি হতাশ আর উদ্বিগ্ন হয়েছিল কাজলের মা কবিতা। ওর ওপর চাপতে কাজল, ও তোকে এইভাবে ছাড়তে পারে না। ভালোবাসায় কোনো জোড়াজুড়ি হয় না মা, কপাল বলেও একটা কথা আছে। তোর বাবা আমাকে ছেড়ে গিয়েছিল, সেটা কপাল ছিল। কষ্টটা আমি ভোগ করেছিলাম, জীবনটা নয়। তুই শোন কাজল, অভিষেকের বাবা ওকে অনেক অনেক কিছু দিয়ে রেখেছে, পরে আরো আসবে। ওই সব কিছু, ওই সব ভবিষ্যতে তোর হবে। তোকে এরকম আমার মতো নরকে জীবন কাটাতে হবে না। জীবনকে নরক আমরা নিজেরাই বানাই মা। জীবন সম্পর্কে তারাই জানে যারা জীবনটা দেখেছে। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে মা। হ্যাঁ, স্বপ্ন দেখে দেখেই তোদের দুজনকে একা বড় করেছি আমি, কোনো কিছুর অভাব রাখিনি। খোটাও কম শুনিনি মা জীবনে। দ্রৌপদীর মেয়ে বলে ডাকতো আমাদের দুজনকে। যেটা আমি সহ্য করেছি না, সেটা তোরা দুজন কখনোই পারবি না। এই জন্য আমি বলছি কাজল, কাজল অভিষেককে কোনো অবস্থাতেই ছেড়ে দিবি না। কিন্তু কি করে মা? লোকে বলে না, বিয়ে বিগ্রহ ছেলেকেও সিধে করে দেয়। আমি বলছি, মা বাবা যতই জেদ করুক না কেন, বিয়ে তাদেরকে পথে এনে দেয়। তুই তুই শুধু শুধু অভিষেককে বিয়ে করার জন্য বাধ্য কর। আরো বাধ্য হয়ে যাবে, ছোটখাটো বাচ্চাও, তাই না? না, বাচ্চা নয় ও, কিন্তু ও একটা বাচ্চার বাবা হতে চলেছে, যেটা কাজল ওকে বলবে। চুপচাপ ও মেনে নেবে। মা, এটা কত বড় ভুল করতে চলেছে জানো না তোমরা? তুমি আগেই বলেছো যে তোমার বাবা মা আমাকে পছন্দ করেন না।
আর আজ তো তুমিও আই এম সরি বলে দিলে। না 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 না, আই এম সরি যে আমি তোমাকে সরি বলেছি, কিন্তু আমাদের মাঝে আর কেউ আসবে না, আর কেউ না, ট্রাস্ট মি। কবিতা শিখিয়ে দেওয়া আর কাজলের প্রেগন্যান্সির ব্যাপারে বলা মিথ্যে কথা কাজে লেগে গেল। রাঠোর পরিবারের পায়ের তলার মাটি সরে গেল। অভিষেকের বাবা ব্রিজলালকে নিজের রাগ হজম করে এই সিদ্ধান্তকে মেনে নিতে হলো। নতুন অতিথি আসার আনন্দ রাঠোর পরিবারের সবার মনের মান অভিমানকে ভুলিয়ে দিল। কিন্তু যখন সত্যিটা প্রকাশিত হলো, রাঠোর পরিবার শোকের অন্ধকারে ডুবে গেল। এই বিশ্বাসঘাতকতা অভিষেককে আহত করলো। কাজলকে বিয়ে করে তার অনুতাপ হতে লাগলো। আর কাজলের মা কবিতা এটা মনে মনে ভেবেই নিয়েছিল যে সে কাজলকে অভিষেকের থেকে আলাদা হতেই দেবে না। কবিতার শেখানো কথা কাজল খুব সুন্দরভাবে অভিষেককে পড়িয়ে দিল। সে অভিষেককে রাজি করায় যে তাদের আলাদা সংসার পাতা উচিত। কাজলের মিথ্যা অভিষেককে তার মা বাবার সামনে ছোট করে দিয়েছিল। এই লজ্জা থেকে বাঁচার জন্য অভিষেকও আলাদা হতে রাজি হয়ে গিয়েছিল। অভিষেক আর কাজল তাদের নতুন সংসার পাতল, কিন্তু কাজলের মায়ের খবরদারি তাতে আরো বেড়ে গেল। কাজলের কাঁধে নিজের মতলবের বন্দুক রেখে কবিতা আরো একটি গুলি চালালো। আরতির দায়িত্ব অভিষেকের উপর চাপিয়ে দিল। কাজল এবার অভিষেকের ফিলিংস আর প্রয়োজনকে সম্পূর্ণ ভুলে গিয়ে তাকে শুধু নিজের ফায়দার জন্য ব্যবহার করছিল। তার সাপোর্টে কবিতার জন্য পানভিলে ফ্ল্যাট নেওয়া হলো। অ্যাডমিট কর কাজল দি, তোরা দুজন একে অপরের জন্য ছিলিসই না। এসব কথার এখন আর কি মানে? আর তাছাড়াও তুই তো স্বাধীন পাখির মতো মা আর আমাকে ছেড়ে উড়েই গেছিলি। নিজের পছন্দে বিয়ে করে নিয়েছিস, সুখে সংসার করছিস। আমি নিজের সংসার করেছি দি, অন্যের সংসার ভাঙিনি। মায়ের হাতের কাঠপুতুল হইনি, না নিজের স্বামীকে কাঠপুতুল বানিয়েছি, যেরকমটা তুই জিজুর সাথে করার চেষ্টা করেছিস। চুপ কর আরতি। বলতে দে দি, আজকের পরে হয়তো আর বলবো না। তুই কি এটা জানতিস? তোর এইসব ভুল ভাল ব্যাপার আর চালাকিতে বিরক্ত হয়ে অভিষেক জিজু অন্য কোথাও সুখ খুঁজছিল। আঁচল সোনি, তোদের ভাড়াটিয়া। সুখের কথা তো আমি জানি না, কিন্তু আমি এটা জানতাম যে কিছু একটা তো চলছে। তুই নিজের জীবনে খুশি না, সম্পত্তি চেয়েছিলিস দিদি, তুই আর মা দুজনে। অভিষেক জিজুর এক একটা প্রপার্টি, এক একটা বিজনেস, সব দামি জিনিসগুলো বেচতে চেয়েছিস তোরা দুজন। লোভের পর্দায় তোদের দুজনার চোখ ঢাকা ছিল। না রুতি, এসব কি বলছিস তুই? ভয়ের পর্দা ছিল চোখে, প্রতি মুহূর্তে ভয় পেতাম যে আজ নয়তো কাল যে কোনো মুহূর্তে অভিষেক আমাকে ছেড়ে দেবে, একদম একলা হয়ে যাব আমি। শোন, এইবার হলো না তো কি হয়েছে, এর পরের বার হয়ে যাবে। সামনের মাসেও রিপোর্ট নেগেটিভই আসবে মা। প্রেগন্যান্সি নিয়ে যে মিথ্যেটা আমি বলেছি, ওই মিথ্যেটা আমাকে কখনো মা হতে দেবে না। চুপ কর, এরকম ভাববিও না আর বলবিও না। ওই মিথ্যেটা তুই তোর জীবনটা গড়ার জন্য বলেছিলি। জীবনটা তো ভেঙে যাচ্ছে মা। অভিষেক আমাকে ছেড়ে দিতে চাইছে মা। আমার অ্যাফেয়ার থাকুক না থাকুক তাতে কি যায় আসে? তুমি যেটা চেয়েছিলে সেটা তো পেয়ে গেছো, তোমার মাও যেটা চেয়েছিল সেটাও পেয়ে গেছে। আর কি চাই তোমার? আমার একটা বাচ্চা চাই। কেন তোমার চাই না? 4 বছর আগে পেয়েছিলাম এই সুখবরটা, এখনো অবধি উৎসব করে যাচ্ছি। অভিষেক, অভিষেক আমি ভালোবাসি তোমায়। অভিষেক, ভালোবাসার মিথ্যে জল আর তেলের মতো কাজল। তোমার মিথ্যে তোমার জীবন গড়ে দিয়েছে, আর ভালোবাসা আমার জীবনটা শেষ করে দিয়েছে। এমন হওয়া উচিত ছিল না। তোমাকে আমার ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল। দেখো যা হয়েছে সেটা ভুলে যাও, নতুন করে শুরু করি আমরা। হ্যাঁ, জীবনকে নতুনভাবে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। একটা মিথ্যে সম্পর্ককে শেষ করে দেওয়া জীবনের নতুন শুরু। ডিভোর্স তোমাকে আর আমাকে দুজনকে মুক্ত করে দেবে। কাঁদার জন্য সারা জীবন পড়ে আছে।
তোর এই চোখের জলের দাম ওর কাছ থেকে উসুল করে নে কাজল। ও আমাকে আর ভালোই বাসে না মা। তাতে কি তুই নিজেকে ভালোবাসা বন্ধ করে দিবি? কখনোই নয়। অভিষেকের আমেদাবাদে 2টো দোকান আছে, ওটা তুই বেচে দে আর ওই টাকায় এফডি কর। যখন তুই আমার বয়সে আসবি তখন এটা তোকে সাহায্য করবে, কোনো পুরুষ নয়। হ্যাঁ বাবা। আমেদাবাদের সম্পত্তি তুই বিক্রি করছিস? আমি বিক্রি করছি না বাবা। আমি তো তাই শুনলাম যে ওটাকে বিক্রি করা হচ্ছে। তোর সঙ্গের ওই মহিলাটি এরকম করছে না তো? অভিষেক কাজল আর তার মাকে তাকে না জানিয়ে প্রপার্টি বিক্রি করার সময় ধরে ফেলেছিল, আর এটাই ছিল এই সম্পর্কের কফিনে পোঁতা শেষ পেরেক। অভিষেক তো রইল না, কিন্তু এই সব কিছুতে তুই কি পেলি কাজলদি? বৌদি কাজ হয়ে গেছে, যাই? হ্যাঁ যাও। স্যার আপনার সঞ্জয় আর অনিকেতের উপর তো পুরো নজর গেড়ে রেখেছি। খবর দে উসমান। শক। বল। স্যার ওটা প্রথম অ্যাটাক ছিল না। প্রথম অ্যাটাক কবে হয়েছিল? স্যার সেই রাতে 2 দিন আগে 11ই এপ্রিল এই দুজন ট্রাই করেছিল। তুই কি করে জানলি? স্যার যেখান থেকে আপনারা সিসিটিভি ফুটেজ বের করেছিলেন না, আমি ওর সাথে কথা বলছিলাম, কথায় কথা কিছু পুরনো ফুটেজ দেখি, তখন স্যার এই দুটোকে আবার দেখতে পাই। প্ল্যান শুরু হওয়ার আগেই ছেড়ে দিয়েছে দুজনকে। হয়তো শিকার তখনও পর্যন্ত রেডি হয়নি, এই জন্য শিকারীদের অভিষেক আর কাজলদের বাড়ি পৌঁছানোর আগেই থামিয়ে দিয়েছে। কিন্তু আপনি এইসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? কেননা 11ই এপ্রিল রাতে এই দুজন হামলাকারীকে আপনার বাড়ির বাইরে পাওয়া গেছে, তারপর এদের কেউ ফোন করে আর এরা ফিরে যায়। এটা এটা আপনি কি বলছেন? আমরা যখন জানতে পারলাম আমরাও চমকে উঠেছিলাম। তাহলে কাজল দেবী, 11 এপ্রিল রাতে প্রায় 12:50 নাগাদ আপনার বাড়িতে কি হয়েছিল? আমাদের বাড়িতে কিছু হতোই না তো স্যার, কারণ ওই বাড়িটা কোনোদিনই ঘর হয়নি আমার। তাও মনে করুন সেটাই হয়েছিল যেটা 13 তারিখে রাতে হয়েছিল, যেটা গত কয়েক রাত ধরেই হয়ে আসছিল। কি? রোজ অভিষেক কাজ থেকে ফিরত, তারপর আমরা চুপচাপ খাবার খেত, তারপর অভিষেক বেডরুমে নিজের সেলফোনে ব্যস্ত থাকতো। রোজ আমি সন্দেহ করতাম অভিষেক ওই মেয়েটাকে SMS করছে না তো, কান্না পেত, একটু কেঁদেও নিতাম, তারপর ঘুমিয়েও পড়তাম। এসব ছাড়া আর কিচ্ছু হতো না। কাজল দেবী, এখনো পর্যন্ত এই ঘটনার সাসপেক্ট আপনার স্বামী অভিষেক রাঠোরকে মনে করছিলাম, কিন্তু আমাদের তদন্তে এখনো পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিষেক সবসময় বলতো যতটা ও আমাকে ঘেন্না করে তার থেকে অনেক বেশি ওর বাবা আমাকে অপছন্দ করেন। আপনার ওনাকে সন্দেহ? অস্থায়ী আমি, ভুলটা আমারই তো ছিল। 4 বছর আগেই আমার বোঝা উচিত ছিল যে ওনারা কোনোদিন আমায় মানবেন না। দেখ উসমান, আমার নাম যেন না আসে। তোকে কি ফর্ম ফিল আপ করে দেবো নাকি স্ট্যাম্প পেপারে লিখে দেবো? তাড়াতাড়ি বল। তোর ওই কুন্তি কমপ্লেক্সের ঘটনাটা মনে আছে, যেটাতে ওই রাঠোর টপকে গেছিল আর বউ সিরিয়াস হয়ে গেছিল? অনিকেত সোলঙ্কি আর সঞ্জয় পরমার ওই দুটোর নাম যারা কাজটা করেছিল, বলে ফেল। আসলে ওই কাজটা আগে আমার কাছেই এসেছিল। ফুল মার্ডার, যেন দেখে মনে হয় বাড়িতে চুরি হয়েছে। আর হ্যাঁ, চুরির সব মাল তোমার। পার্টি কোথাকার? পানভেলের কুন্তি কমপ্লেক্স। কবে করতে হবে? 2-1 দিনের মধ্যেই। 2 পেটি নেব আর 1 পেটি অ্যাডভান্স। ঠিক আছে। তারপর সব চুপচাপ, ফোন সুইচ অফ। শালা এই কোচি মালটা কে রে ভাই? কেউ একটা নীলকুমার বলে নাম, রিফ চৌকি পুলিশ স্টেশনে ওর রেকর্ড আছে, ছোটখাটো চুরি চামারি করে থাকে। ফার্স্ট টাইম ছিল ওটা ওর। ভয় পেয়েছিল হয়তো শালা, সেই জন্য তোকে দিয়ে কাজটা করাচ্ছিল। কদম, এত গভীর ষড়যন্ত্র এতটা ছড়িয়ে গেছে? স্যার এই ষড়যন্ত্রটা তো পেঁয়াজের খোসার মতো শুধু খুলেই যাচ্ছে। এখন আমরা পেঁয়াজের খোসাটাকে ছাড়াবো না, সোজা কাটবো। যখন আমরা কাটা শুরু করব, সব থেকে কষ্ট তারই হবে
যেই ষড়যন্ত্রের রচয়িতা। একটি ভেঙে যাওয়া সম্পর্ককে শেষ করে দেওয়া চক্রান্ত বেশ গভীর ছিল, যেখানে একবার অসফল আঘাত হানা হয়ে গিয়েছিল, আর তারপর খুনিরা হামলা চালিয়েছিল। কিন্তু এত প্ল্যানিং এর পরেও কি এই হামলাকে সফল বলা চলে? এবার পুলিশ এই কেসের ভাড়াটে খুনিদের অতীত খুঁজতে লাগলো, যাতে চক্রান্তকারীদের আসল পরিচয় সবার সামনে আসে। স্যার, ও অনিল কুমার জুভেনাইল কেসের জন্য রিমান্ড রুমে ছিল। ছাড়া পেয়েই চুরি শুরু করে, আর তারপর ডাকাতি আর অ্যাসল্টের কেসে জেলে যায়। সঞ্জয় আর অনিকেতের সাথে সাথে এর বিরুদ্ধেও রেড অ্যালার্ট জারি করো। এই অনিল তোর কাছে কি কাজ করতো? মোল্ডিং মেশিন নিয়ে তো ও কাজ করতো, কিন্তু ও এলে তখন তো। আচ্ছা, তারপরে মালটা ডুব মারতো। এই মাঝে মাঝে দুদিন একদিন ছাড়া ছাড়া আসতো, তারপর 2 সপ্তাহ গায়েব। ও জানতো সেটা দিন মজুরির কাজ, না এলেও কাজ আটকে থাকবে না। হ্যাঁ, কিন্তু ভাই একটা কথা বল, ওই ছেলেটার কিছু হয়ে যায়নি তো? এমনি তো কিছু হয়নি ভাই, কিন্তু একটা মার্ডার কেসে ওয়ান্টেড আছে। কি বলছিস রে? ওকে দেখে তো সাইকেল বা স্কুটার চুরি মনে হতো, মার্ডারে কি করে? ভাই ও নিজে করেনি, কাউকে দিয়ে করিয়েছে। ওর সাথে একটা লিঙ্ক আছে, বুঝলি? খুদা কসম খেয়ে বলছি ভাই, পুলিশ তোর দেখা পাওয়ার জন্য একদম পাগল হয়ে রয়েছে ভাই। তুই শুধু একবার মিটিং করিয়ে দে, সত্যি বলছি, খুব আর্জেন্ট। দেখ ভাই, যদি আমি কোনো ইনফরমেশন পাই তোকে পাক্কা ফোন করে দেবো। ঠিক আছে, কিন্তু তুই একটা কাজ কর। হ্যাঁ, তুই মোল্ডিং ডিপার্টমেন্টের বিনোদের সঙ্গে কথা বল, ওরা একে অপরের খুব ভালো বন্ধু। প্রত্যেক মেশিনেরই একটি গুরুত্বপূর্ণ স্ক্রু থাকে, যা সেই পুরো মেশিনটাকে ধরে রাখে। সেটা বের করলেই পুরো মেশিনটাই ঢিলে হয়ে যায়। ফ্যাক্টরি ওয়ার্কার বিনোদ এই কেসে সেই স্ক্রু প্রমাণিত হলো, যে হাতে আসতেই এই চক্রান্তের প্রত্যেকটা পার্ট খুলে গেল। কি সেট, বসন্ত ভাইকে দেখছি না? কি কাজ আছে? একটা মেসেজ দেওয়ার ছিল তো। এখনো কোথায়? একটু কাজে বাইরে গেছে, জানি না কবে ফিরবে। কেন, কি দরকার আছে? আর তুই কে? মেসেজ দেওয়ার মেসেঞ্জার। মিষ্টি মিষ্টি কথা বলি, পুলিশের লোকেদের মতো নই। শোন, ওই শর্মাবাবু পাখার জন্য ডেকে পাঠিয়েছেন, একটু দেখে আয় তো। তোমাকে পুলিশ পাঠিয়েছে? বসন্ত সিসোদিয়ার ঠিকানা চাই ওদের, এক্ষুনি চাই। দেখো, ও আমাকে কোনো কথা না বলে জানি না কোথায় চলে গেছে। ওর ফোনও সুইচ অফ। আমি সত্যি জানি না ও কোথায় রয়েছে। এমনিতে পুলিশ ওকে কেন খুঁজছে? উসমান, এই ফ্যাক্টরি লেবার বিনোদ আর এই ইলেকট্রিক শপের মালিক বসন্ত সিসোদিয়া, এই দুজনের কি কানেকশন? কানেকশনে তো বন্যা বইছে স্যার। এই যে বিনোদ আছে না, ও বসন্ত সিসোদিয়ার আত্মীয় হয়। আচ্ছা, আর আচ্ছা জানেন বিনোদ কার স্বামী? জ্যোতির, ওই যে অভিষেক রাঠোরের বাড়িতে কাজ করে মেয়েটার। এই বিনোদ দিকে ওই ফ্যাক্টরির মেশিন অপারেটর ছিল যেখানে অনিল কাজ করতো। রাইট স্যার। আর এই অনিলকে কুন্তি কমপ্লেক্স থেকে মার্ডারের সুপারি অফার করেছে। আর এই কুন্তি কমপ্লেক্সে অভিষেক রাঠোর আর কাজল রাঠোরের বাড়ি, যেখানে এই জ্যোতি কাজ করে। এই বিনোদ দিকে জ্যোতির হাজবেন্ড আর ইলেকট্রিক দোকানের মালিক বসন্ত সিসোদিয়ার আত্মীয়। আর এই বসন্ত গায়েব, ফোনও সুইচ অফ ওর। আর এই কাণ্ডের 2 জন বড়ে আমাদের প্রাইম সাসপেক্ট সঞ্জয় আর অনিকেত এই বসন্ত সিসোদিয়ার দোকানে কাজ করত। আর দুজনেই ফেরার। এই জ্যোতির কি খবর? কাজেই আছে স্যার, যেন কিছু হয়নি। ওঠা ওই বিনোদ দিগকে, কিন্তু মনে রাখবে তার স্ত্রী জ্যোতির যেন একদম জানতে না পারে। চল স্যার, আরে কিছু বলুন তো স্যার। স্যার আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। তোমার পরে আমাদের অনেক লোককে এই চেয়ারে বসে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই জন্য আমাদের ওভারটাইম করিও না। যেটাই হয়েছে সব সত্যি বলো। আমি আবারও একই কথা বলবো স্যার। ওই অনিল আমার সঙ্গে শুধু কাজ করে স্যার। আমরা একসাথে টিফিন করতাম, একটু কথা বলতাম, তার থেকে বেশি কিছু নয়। এর আগে কি আছে, এর পরে কি আছে, সেটা আমরা খুব তাড়াতাড়ি জেনে নেব। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি আমরা জানতে পারি যে তুমি আমাদের কিছু লুকিয়েছো বা মিথ্যে বলেছো, তাহলে তোমার সামনে আর পিছনে খুব ব্যথা লাগবে। আমি তোমাকে একটা কথা বলিনি আঁচল? কি? অভিষেকের সঙ্গে দেখা হয়েছিল ওর খুনের কিছুদিন আগে। কেন? এমনি
বাগানে দেখা হয়ে গেল। তখন আমি ওকে বলেছিলাম যে আমার লেট নাইটের ক্লাসও শুরু হয়ে গেছে, রাতে খুব কষ্ট করে শোয়ার জন্য বাড়িতে আসি, রোববারেও আবার পুরো দিনটাই ক্লাস থাকে। আচ্ছা। কেউ এটাই বলেছিল। আচ্ছা, যেভাবে আসল আবেগটাকে লুকিয়ে লোকে বলে না, আচ্ছা, একদম ওইটাই। আচ্ছা, আমি কিছু লুকাচ্ছি না। এখন আর কি লুকোবে? অভিষেক তো আর নেই। একে অপরের আঁচলের তলায় লুকোনোতে কখনো অ্যাফেয়ার লুকোনো যায় না আঁচল। আমি অনেক আগে থেকেই জানতাম আমাকে না জানিয়ে রোজ আমার পিঠে ছুরি মারা হচ্ছে। আর আমি এটাও জানি যে তোমাকে পুলিশ স্টেশনে কেন ডাকা হয়েছিল। আসলে আমাদের দুজনের মধ্যে শুধু কথাবার্তাই হতো। এতে মনের শান্তি মেলে, সুখ মেলে। খুবই আদর্শবাদী সম্পর্ক ছিল তোমাদের, না? স্পিরিচুয়াল, মেন্টাল কানেকশন, হ্যাঁ, ফিজিক্যাল কানেকশন। তোমার এই জাস্ট গুড ফ্রেন্ডের যে গল্পটা আছে না, রক্ত দিয়ে লেখা হয়েছে। এটাও তো শুনতে পাওয়া যাচ্ছে যে খুনটা তো আসলে অভিষেকের হওয়ারই কথা ছিল না। নিশানা তো ওর স্ত্রী কাজল ছিল, যে কে জানে কেন ওকে ছাড়ছিলই না, এটা জেনেও যে তুমি অনেক আগেই ওকে চুরি করে নিয়েছো। আমি ওকে চুরি করিনি। আমরা দুজন কাউকে আঘাত দিতে চাইনি। ও, শুধু কাজলকে প্রাণে মেরে দিতে চেয়েছিলে না? তুমি যা খুশি বলছো, আমি এ ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমি তো ভাবতেও পারিনি যে অভিষেক এত দূর পর্যন্ত যেতে পারে। যে কেউ যে কোনো দূর পর্যন্ত যেতে পারে, এই কথাটা তোমার থেকে ভালো কে বুঝবে? এটা কাকতালীয় ব্যাপার স্যার, যে জ্যোতি আমার স্ত্রী আর বসন্ত আমার আত্মীয়। আর অনিল তোমার বন্ধু। কাকতালীয়। যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেখানে তোমার বউ কাজ করে। যে ইলেকট্রিক দোকান এই ঘটনায় জড়িত, মানে যেখান থেকে খুনিরা এসেছে তার মালিক তোমার আত্মীয়। যে এই কেসে সবচেয়ে আগে সুপারি নিয়েছিল সে এখন পলাতকও তোমার বন্ধু। আর আমরা কালকে জন্ম নিয়েছি। সবই কাকতালীয়। স্যার আমি 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 কি করে বোঝাবো স্যার আপনাকে? এগুলো এরকম মনে হচ্ছে কিন্তু এরকম নয় স্যার। আমি কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি। দেখ বিনোদ, ভালোবেসে চা খাওয়াচ্ছি, যদি সত্যি বলিস না তাহলে বিস্কুটও খাওয়াবো। যদি বারবার একই কথা বলে যাস আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, তাহলে আমরা দুজন এখান থেকে চলে যাব। কিন্তু এই যে পিছনে দাঁড়িয়ে আছে না, এ আগে চলে আসবে। এ তোকে চা খাওয়াবে না, চায়ে ডুবিয়ে রাখবে। আর তোর অবস্থা এই বিস্কুটের মতন হয়ে যাবে। এখন তুই যেটা ভালো বুঝিস, তুই বিস্কুটটা খাবি না বিস্কিটটা হবি? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বিনোদ। জ্যোতি জ্যোতি আমায় 1 মাস আগে জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? কি বলছিস তুই? টাকার জন্য যা খুশি তাই করবো নাকি? হ্যাঁ তো, সততার সাথে কাজ করলে আমাদের হাতে কোনোদিনও টাকা আসবে? আজ অব্দি এসেছে? কত বলছে ওরা? অনেক, লাখ টাকা। আর এই অনিলের সমস্ত কাণ্ড আমি জানতাম। ও আমাকে সবকিছুই বলে ফেলতো। সেজন্য আমার মনে হলো যে ওই কাজটা করতে পারবে। সব সালা সাল্টে দেবো, কিন্তু এই কাজটা আমি একা করতে পারবো না। আর একটা পার্টনার খুঁজতে হবে আমায়। কিন্তু হ্যাঁ, মাল কিন্তু অনেক লাগবে। অনেক? কত? অর্ধেক আছে অ্যাডভান্স। মানে এটা পুরো আমার, আর আমার যে পার্টনার হবে তাকে আলাদা দিতে হবে। পুরো 1.5 লাখ টাকা দিয়েছিলাম স্যার। 1.5 লাখ টাকা নিয়ে অনিল হাওয়া হয়ে গেল। ওকে খুঁজিস নি তুই? খোঁজা শুরু করেছিলাম স্যার, তারপর ছেড়ে দিলাম। কেন? অন্য পুলিশ ওকে খুঁজছিল চুরির কেসে। তাহলে এই অনিলের জায়গায় এসে গেল অনিকেত সোলাঙ্কি আর সঞ্জয় পারমার। হ্যাঁ স্যার। ওসব কথা তুই ছাড়, আগে বল তুই কত পাচ্ছিস? এরা বিরাট বড় পার্টি বসন্ত দাদা। তুমি শুধু 2টো ছেলে খুঁজে দাও কাজের জন্য। 2টো ছেলে আছে, খাই খাই করছে, হেভি খাই খাই করছে। যা বলবি তাই করবে। কারা দুজন? না মানে
ভরসা করা যাবে তো? সঞ্জয় আর অনিকেত নাম ওদের। আমার দোকানে ইলেকট্রিকের কাজ করে। বিশ্বাসের গ্যারান্টি তোকে আমি দিচ্ছি। কাজ হওয়া না হওয়া ওপরওয়ালার খেল। কিন্তু এই কাজটা কাল রাতেই করতে হবে। হ্যালো, চল, আজ হবে না। কিছু একটা হয়েছিল স্যার, ওরা দুজন রিটার্ন চলে গেছিল। কি হয়েছিল? আমি জানি না স্যার। বলছি তো জানি না, আমাকে কি সব কথা জানিয়েছে নাকি তাই? আরে তুই জানিস তো কত বড় রিস্ক আছে এতে। টাকাটাও তো বেশি পাবো। তাহলে এখন কবে করতে হবে? কাল রাতে। কালকে রাতে? সালা বিনোদ, প্রথমবার দুটো ছেলে পুরো কাজ করছে। তুই জানিস তো কাল রাতের পর ওদের কি অবস্থা হবে? তা আমি কি এমন শান্তিতে আছি? আর এমনিতেও এখন আমার জ্যোতির হাতে কিচ্ছু নেই। ব্যাস অর্ডার এসছে, কাল করতেই হবে। পরের রাত 13ই এপ্রিলে দুজনে কাজটা করে দিয়েছিল। যেটা পুরো হয়নি, ভুল হয়েছিল। প্ল্যান এটাই হয়েছিল যে কাজলকে খুন করা হবে, অভিষেককে জখম করা হবে, কেউ যাতে সন্দেহ করতে না পারে। এজন্য চুরি করা হলো, যাতে শুধুমাত্র চুরি বলে মনে হয়। কিন্তু ওই ছেলেগুলো অভিষেককে খুন করে ফেললো, কাজলকে জখম করে ফেললো, আর এই প্ল্যানটাকে পুরোপুরি উল্টো করে দিল, তাই না? না স্যার, প্ল্যান উল্টো হয়নি স্যার। মানে? সুপারি অভিষেকেরই দেওয়া হয়েছিল স্যার। কে দিয়েছিল সুপারি? এই কাজের মাস্টারমাইন্ড কে? কাজল, কাজল, কাজল ম্যাম সাহেব। কাজল আর তার মা অভিষেকের প্রপার্টি লুকিয়ে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। কাজলের জীবন এখন বালির মতো হাতের মুঠোর বাইরে বেরিয়ে যাচ্ছিল। অভিষেক ডিভোর্সের কথা বলে দিয়েছিল, তার উপর তার আঁচল সোনির সঙ্গে অ্যাফেয়ারও চলছিল। ও আমাকে মেরে ফেলবে জ্যোতি। তো এখন আপনি কি করতে চাইছেন মেম সাহেব? এই দিনটাই দেখাতে চেয়েছিলে না কাজল দিকে? কি দিন? কি বলছিস তুই? পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে কাজল দিকে অভিষেক জিজুর খুনের দায়ে, যেটা তোমার ট্রেনিং ছাড়া তো হতোই না কখনো। না রুতি, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার এটা স্বীকার করতে ভালো তো লাগছে না, কিন্তু তাও করছি। আমরা এটুকুতে জেনে গিয়েছিলাম যে এটা একটা চুরি নয়, মার্ডার কেস, ওয়েল প্ল্যান মার্ডার। কিন্তু এটা কিছুতেই বুঝতে পারিনি যে আপনি শিকার নয়, একজন শিকারী। 11ই এপ্রিল অ্যাটাক প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেটা করা যায়নি। হ্যালো। আজকে হবে না এটা। কিন্তু আমরা তো এসে গেছি। আমার হাজবেন্ড এখনো বাড়ি ফেরেননি, অফিসে আছে। 2-1 দিন পরেই হবে এটা। তোমরা যাও। চল, আজকে হবে না। আচ্ছা, ওই জালি নাম্বারের ফোনটা কোথায়, যেটা থেকে আপনি 11ই এপ্রিল রাতে অনিকেত সোলাঙ্কির সঙ্গে কথা বলছিলেন? হ্যাঁ, তোমরা এক্ষুনি চলে এসো। তেরোই এপ্রিলের রাতের আসল সত্যিটা এবার দেখা যাবে। এখনো পর্যন্ত যা দেখা গিয়েছে সেটা কাজলের মুখে শোনা, যেটা সত্যি নয়। অভিষেক, মনে হয় কেউ এসেছে। এত রাতে আবার কে এলো?
তাড়াতাড়ি টাকা বার করুন ম্যাডাম। কিসের টাকা? টাকা পরে পাবে তোমরা। কিসের পরে? আমাদের বলা হয়েছিল যে কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 লাখ টাকা হবে। আরে আমি এরকম কাউকে বলিনি, কোনোদিন বলিনি। এখন তাড়াতাড়ি করো আর সবকিছু লুটপাট করে নিয়ে চলে যাও, কিন্তু টাকা পরে পাবে তোমরা। আরে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। এই ম্যাডাম, আমরা এত বড় কাণ্ড ঘটালাম শুধু টাকার জন্য। বসন্ত শেঠ বলেছিল কাজ হয়ে যাওয়ার পর আপনি 2 লাখ টাকা দেবেন। কাজ হয়ে গেছে, আর টাকা তো আমরা নিয়েই যাব, বুঝলেন? এনো তোমরা তোমরা তাড়াতাড়ি যাওয়া, সব লুটপাট করো, তাহলে ধরা পড়ে যাবে। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। আমি এই ব্যাপারে আশ্চর্য নই যে কেউ একজন পুরুষের সম্পর্ক থেকে নিজের সম্পর্ক ছাড়িয়ে নেওয়ার জন্য শুধুমাত্র টাকার জন্যই তাকে মেরে ফেলে। আশ্চর্য এটাই যে অপরাধী আপনিই হলেন। ও আমাকে প্রতি মুহূর্তে শেষ করে দিচ্ছিল। তাহলে আপনি ওকে ছাড়তে পারতেন। আমি বুঝতে পারছি না, যখন দুইজন মানুষ নিজের খুশিতে নিজের ইচ্ছায় একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে নিজেদের ইচ্ছায় নিজেদের খুশিতে একে অন্যের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত কেন নিতে পারেন না? আপনার কাছে অপশন ছিল। যদি এই অপশনটা আপনি চুজ করতেন, তাহলে আজ আপনার স্বামী অভিষেক রাঠোর বেঁচে থাকতেন, আর আপনি এখন আমাদের সামনে বসে থাকতেন না। না পারলাম আমি ওই সম্পর্কটাকে আটকাতে, আর না পারলাম ওই সম্পর্কটাকে ভাঙতে। এই চক্রান্তের 2 ঘুঁটি সঞ্জয় পরমার আর অনিকেত সোলাঙ্কি অনেক দূর পর্যন্ত পালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের ধরা পড়তেই হলো। এদের দুজনের টাকার ইমার্জেন্সি ছিল। তারা সেই টাকা পাওয়ার জন্য আইনের ভয় আর বিবেকের ডাক দুইকেই অবহেলা করেছিল। এই খুনের মাস্টারমাইন্ড একজনই ছিল, আর সে ছিল কাজল। কাজল, অভিষেককে বাধ্য করার মানে এটা নয় যে তুই এই কাজটা করবি, যে তুই অভিষেককে প্রাণে মেরে ফেলবি। তোর এটা করা উচিত হয়নি। আমার এটা করা উচিত হয়নি। আসলে আমার আরো একটা কাজ করা উচিত হয়নি। নিজের জীবনের সিদ্ধান্ত কখনোই তোমার হাতে দেওয়া উচিত হয়নি। তুমি হয়তো আমাকে খুন করার পরামর্শ দাওনি, কিন্তু আমার ভেতরের মানুষটাকে তো তুমিই খুন করেছো মা। আস্তে আস্তে, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত। দেখো, আমি পুরোপুরি মরে গেছি, আর বাকি সময়টুকু এখানেই কাটাবো আমি। একটা চির খাওয়া ভেঙে যাওয়া সম্পর্ক এই ভয়ঙ্কর অপরাধের জন্ম দিল। এই অপরাধ একজন মানুষের প্রাণ কেড়ে নিল, একজন মহিলা আত্মার ঘুঁটিদের সারা জীবনের জন্য কয়েদখানায় বন্দি করে দিল, আর এক দম্পতিকে সেই পরিস্থিতির মধ্যে ফেলে দিল যা আগের দম্পতির ভেঙে যাওয়া সম্পর্কে ছিল। এই কেসের সঙ্গেই আরো একবার কতগুলি মোক্ষম প্রশ্ন উঠে এলো। প্রথম প্রশ্ন, যখন একটা সম্পর্ক তিক্ত হয়ে ওঠে তখন তাকে আরো তেঁতো করার কি মানে আছে যা একটা অপরাধের জন্ম দেয়, আর কেউ নিজের জীবনসাথীকে খুন করতেও বাধ্য হয়? দ্বিতীয় প্রশ্ন, কিছু স্ত্রী পুরুষ এমন সম্পর্কের দিকে কেন আর কিভাবে আকর্ষিত হয় যে সম্পর্কের বিনাশকে কোনো অন্ধ মানুষও দেখতে পায়? প্রশ্ন 3, যে ভালোবাসার সঙ্গে মানুষ সম্পর্কে আবদ্ধ হয় সেই ভালোবাসা, সেই শ্রদ্ধার সামান্যতম অংশ হলেও সেই দম্পতি আলাদা হওয়ার সময় কেন সেটা দেখতে পায় না? চতুর্থ প্রশ্ন, যখন একটা সম্পর্ক সব দিক থেকে নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়, তখন এটা জেনে কি লাভ হয় যে কে আবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে? আর শেষ প্রশ্ন, কাউকে মেরে ফেলে কি কেউ
শান্তিতে নিজের জীবন বাঁচতে পারে? এই 5টি প্রশ্নের উত্তরই সবসময় দুটো শব্দে হয়, লোভ আর অনিশ্চয়তা, মানে ইনসিকিউরিটি। বা এটাও বলা যায় যে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার ভাবনা, ভয়, ইচ্ছা আর লোভ। কিন্তু এই দুটো শব্দ খুবই মূল্যবান প্রমাণিত হতে পারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি শব্দ সিঁড়ির সেই শেষ দুটি ধাপ হয়ে থাকে, যারা অপরাধের দরজা অতিক্রম করে জেলের গরাদের পিছনে শেষ হয়। এখন এই কেস এখানেই শেষ হচ্ছে, কিন্তু ক্রাইম পেট্রোল সতর্ক চলতেই থাকবে, আপনাদের সামনে সমাজের দর্পণ তুলে ধরতেই থাকবে। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরও একটি অপরাধ। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.